মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু জনপ্রিয় গল্প ও উপন্যাস দিয়ে সাজানো গল্প গোল্ড মাইনে আমাদের বিশেষ নিবেদন সরঞ্জিৎ চক্রবর্তী রচিত একটি সুন্দর প্রেমের গল্প পাতা ঝরার মরশুমে। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গতবারের ম্যাচের আগে আমায় বলে কি, রূপায়ের সঙ্গে আমায় ফিট করিয়ে দে, আমি তোদের ম্যাচ ছেড়ে দেব। আর ম্যাচ কেমন খেলেছে সেটা তো সারা বাটানগর দেখেছে। রুদ্র, বাজে বকবি না, মেরে ছাল তুলে দেবো। জানোয়ার, মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা? একটু একটু করে সবার সঙ্গে সবার সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। এদিকে এগিয়ে আসছে সরস্বতী পুজো। সেই সময় একটা ম্যাচ আছে, তাতে জেতা হারার ওপর নির্ভর করছে নঙ্গি স্কুলের প্রেস্টিজ, সুতোর ওপরে ঝুলে থাকা পুরুর চাকরি, আর সবচেয়ে জরুরি, দিয়েগো তার বিশ্বাসঘাতক তকমা মুছে ফেলতে পারবে কিনা। কিন্তু দিয়েগো পুরুর মধ্যে সমীকরণ কি বদলাবে? বন্ধুরা মিলে আড্ডা মারছে এবং যথারীতি জ্যাকসন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাজে বকছে। হঠাৎ খুব কায়দা করে চোখ ঘুরিয়ে সে বন্ধুদের বলল, আচ্ছা বলতো, কোন জিনিস লাল আর ট্রিং ড্রিং ট্রিং করে শব্দ করে? সবাই ভাবতে বসল, কিন্তু কিছু ভেবে না পেয়ে কবির বলল, লাল টিং 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 করে, কে জানে? পারলি না তো? টমেটো। জ্যাকসন চিকলেট মুখে পুরে বলল। শুনেই কবির খিঁচিয়ে বলল, টমেটো বাদ, টমেটো টিং 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 করে কোথায়? আরে ড্রিং 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 ব্যাপারটা তো মিসগাইড করার জন্য বলা। কবির থতমত খেয়ে গেল। দিয়েগোর হাসি পেল খুব। জ্যাকসনটা পারে বটে। ও শুনল জ্যাকসন আবার প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা কবির, এবার বল, কোন জিনিস লাল আর ট্রিং ট্রিং শব্দ করে? আবার পারবো না। কবির এবার হাত তুলে দিতেই জ্যাকসন কায়দার হাসি দিয়ে বলে দিল, আরে কলিং বেল। এই উত্তর শুনে এবার ডুডু চোখ পাকিয়ে প্রশ্ন করল, মানে কি আর কি নাকি? কলিং বেল লাল, তাই তো? আরে লাল ব্যাপারটা তো তোদের মিসগাইড করার জন্য বলা। ডুডু চোখ ছানা বড়া করে তাকিয়ে থাকলো। জ্যাকসন আবার প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা বলতো, কোন জিনিস লাল আর ট্রিং 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 শব্দ করে? এবার আমন কাঁচুমাচু মুখে বলল, কি যে বলছো না তুমি, আমি ঠিক জানি না, মানে এটার উত্তর কি হবে? কেন বল না, চেষ্টা কর আমন। কোন জিনিস লাল আর ট্রিং 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 শব্দ করে? না, পারবো না, তুমি বলে দাও। জ্যাকসন এবার ঠোঁট চেপে হাসি আটকে বলল, সোজা উত্তর, কেক। উত্তর শুনে আমন হাঁ করে রইল, আর কবির আবার খিঁচিয়ে উঠল। কেক? কেক লাল আর টিং 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 করে? মারবো শালা। আরে লাল আর ট্রিং 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 দুটোই তোদের মিসগাইড করার জন্য বলা। জ্যাকসন শান্তভাবে বলল, সত্যি এই না হলে জ্যাকসন? জ্যাকসন আবার বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার লাস্ট কোয়েশ্চেন, বলতো কোন জিনিস লাল আর ট্রিং 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 শব্দ করে? এতক্ষণ চুপ করে শুনতে থাকা দিয়েগো এবার নিজে বলল, তোর মাথা। না, বলে দি, দমকলের গাড়ি। পারলি না তো?
আরে লাল আর ট্রিং ট্রিং শব্দটা তো তোদের ক্লু দেবার জন্যই বলা। বলেই জ্যাকসন খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। আর এই সময় দিয়েগো মাথা তুলে দেখল লাল চিল ঘুড়িটা আজও উড়ছে। রাধা কাকু আর বোঁ ঘুড়িটা ওড়ায় না, এখন বাটানগরের মাথায় লাল ঘুড়িটা ওড়ে। দিয়েগোর মনে হয় যেন আকাশ থেকে আগুন রঙের একটা পাখি বাটানগরের দিকে লক্ষ্য রাখছে। প্র্যাকটিস শেষ হয়েছে কিছুক্ষণ হলো, আর দিন আটেক বাকি আছে ম্যাচে। পুরো জোর কদমে প্র্যাকটিস করাচ্ছে এখন। আজও প্র্যাকটিস হয়েছে ভালো, তারপর নিজেদের মধ্যে টিম করে খেলাও হয়েছে। দিয়েগো এবার পুরুর কথা শুনে প্র্যাকটিস করছে। আসলে পুরু যা করেছে ওর জন্য, কিন্তু গত কয়েকদিন হলো দিয়েগো লক্ষ্য করছে পুরু যেন কেমন আনমনা। সবকিছুই করছে, কিন্তু কোথায় যেন ফাঁক। আগে পুরু প্র্যাকটিসের পর একটু বসে কথা টথা বলতো, কিন্তু এখন প্র্যাকটিস শেষ হলেই পুরু চলে যায়। কি ব্যাপার দিয়েগো বুঝতে পারে না। ডুডু হয়তো দিয়েগোর মনের কথাটাই ধরতে পারল। বলল, আজকাল একটা ব্যাপার লক্ষ্য করেছিস, পুরুষের কেমন জানি হয়ে গেছেন না, একটু গম্ভীর, একটু অন্যমনস্ক, ঠিক না বল কবির? যা বলেছিস। কি কেস বলতো? আমি জানি কি কেস। হ্যাঁ, তুমি তোমার সব জানো, সব জানতা গামছাওয়ালা। না, আসলে আমি তো তোর মতো ক্যালানে নই যে কিছু জানবো না। আমার কাছে খবর আছে। দিয়েগো দেখল কবির আর জ্যাকসনের আবার গন্ডগোল লাগছে, কিন্তু ও কিছু বলল না। কবির এখনো ওর সঙ্গে ভালোভাবে কথা বলে না। দিয়েগোর খারাপ লাগে। ছোটবেলার বন্ধু সবাই এরা, আর এরাই ওকে বিশ্বাস করে না। তবে আগে যেমন কবির দিয়েগোর সামনেই থাকতো না, সেটা এখন হয় না। ওরা এক আড্ডায় বসে, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলে না। কবির জানতে চাইল, জ্যাকসন বল না শুনি, কি খবর আছে তোর কাছে? তোকে বলবো কেন? খুব চুলকানি না? স্যারের খবর শুনতে খুব ভালো লাগে। জ্যাকসন কবিরকে ভেঙিয়ে বলল। ডুডু ব্যাপারটা সামাল দিতে বলল, এই স্যারের কোনো কেস ফেস নাকি রে? কেস বলে কেস, এ তো একেবারে সুট কেস রে। সেই যে মনে নেই সেই তিমিরের কেসটা? আরে সেই যে ছিনতাই হলো, স্যার অরণ্যদেবের রোল প্লে করলেন। হ্যাঁ। জ্যাকসন ঝুঁকে বসে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার মতো করে বলল, তো? ডুডু ব্যাপারটা বুঝতে না পেরে জিজ্ঞেস করল। দিয়েগো ব্যাপারটা শুনেছিল, তবে জ্যাকসন কি বলতে চাইছে সেটা বুঝতে পারল না। ডুডু, তুই সত্যি দুদু ভাত। পুরু স্যার ফেঁসে গেছেন। সে যে সেই রোহিণী, আরে যার ব্যাগ উদ্ধার করলেন। জ্যাকসন বলল, তুমি কি করে জানলে? আরে আমি নিজে দেখেছি। স্যার ওই রোহিণীর পেছনে ঘুরছেন। মানে এখনো কেসটা পাকেনি? নো কবির স্যার, এটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার। স্যার মনে হয় দেখেই সন্তুষ্ট, আর সেই জন্যই তো স্যার এমন টাল খেয়ে গেছে। দিয়েগোর আর ভাল লাগছিল না। পুরু ব্যক্তিগত জীবনে কি করছে সেটা তো অন্য কারো দেখার কথা নয়। ও জ্যাকসনকে বলল, এই থাম তো, যত সব ফালতু কথা। সামনে খেলা আর পরীক্ষা, বরং সেটাই কনসেন্ট্রেট কর। কে বলছে দেখ। কথাটা কবির চাপা গলায় বলল, কিন্তু দিয়েগো পাত্তা দিল না। ও ঠিক করে নিয়েছে যে এ ব্যাপারে আর কোনো রিয়্যাক্ট করবে না। 2 ফেব্রুয়ারির ম্যাচটায় সমস্ত উত্তর ও দিয়ে দেবে। এবার লোকে দেখবে কেন ওকে দিয়েগো বলা হয়। মাঠ থেকে উঠে পড়ল দিয়েগো। ওর একটা কাজ আছে। 2 দিন হলো মা বাড়িতে এসেছে। সবশেষে ডাক্তাররা ধরতে পেরেছিলেন যে ইন্টারনাল অ্যালার্জি হয়েছিল মায়ের। তার ফলে গলার ভেতরে ঘা হয়েছিল। অ্যালার্জিটা হয়েছিল দুধ থেকে। মা তো লিকুইড খেত শুধু, আর তার মধ্যে দুধটাই প্রধান। কেউ বুঝতেই পারেনি যে খাদ্যটা প্রধানত মা খাচ্ছে সেটার থেকেই শরীর খারাপ হচ্ছে। ভাগ্যিস শেষ মুহূর্তে ব্যাপারটা ধরা পড়েছিল, তাই তো মা সুস্থ হওয়ার পথে। অবশ্য এর মধ্যে পুরুর অবদানও অনেকখানি।
দিয়েগো ভাবল, সেদিন যদি পুরু স্যারের সঙ্গে ধাক্কা না লাগতো, তাহলে অত রাতে কোথায় পেতাম AB নেগেটিভ রক্ত? কোনো দিন দিয়েগো ভুলতে পারবে না সেই সন্ধেটার কথা। মাকে দেখে ডাক্তার বলেছিলেন ব্লাড লাগবে, AB নেগেটিভ। সেটা স্টক বাটা হাসপাতালে নেই। সাধারণত কোনো জটিল কেস হলে বাটা হাসপাতাল রোগীকে কলকাতার SSKM হাসপাতালে পাঠিয়ে দেয়, কিন্তু মায়ের শারীরিক অবস্থা এমনই ছিল যে বাটা থেকে SSKM এ যাওয়ার ধকল মা নিতে পারত না। ফলে বাটা হাসপাতালের ডাক্তারই নাম করা সিনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের আনিয়েছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে বয়স্ক আর গম্ভীর ডাক্তারবাবুই কিছু নতুন টেস্ট করে উদ্ধার করেছিলেন মূল রোগ, আর দিয়েগোদের বলেছিলেন, রক্ত দিতে হবে ওকে, আর ওর ব্লাড গ্রুপ অনুযায়ী AB নেগেটিভ রক্ত লাগবে। সন্ধে প্রায় 8টার কাছাকাছি ওই রেয়ার গ্রুপ কোথায় পাবে? দিয়েগোর ওরকম অসহায় বোধহয় কোনোদিন লাগেনি। ও আর বাবা মিলে যত চেনাশোনা মানুষ আছে সবার বাড়ি গিয়েছিল, কিন্তু কারোরই ব্লাড গ্রুপ AB নেগেটিভ নয়। ততক্ষণে টেনশনে বাবার মুখ চোখ লাল হয়ে উঠেছে। নিমেষে সিদ্ধান্ত নিয়েছিল বাবা। এক বন্ধুকে নিয়ে রওনা দিয়েছিল কলকাতায়। নিশ্চয়ই ওখানকার ব্লাড ব্যাংকে এই রক্ত পাওয়া যাবে। কিন্তু ততক্ষণে যদি দেরি হয়ে যায়? দিয়েগো চিন্তা করে নিয়েছিল, জ্যাকসন, ওর প্রচুর চেনাশোনা। ওকে নিয়ে বেরিয়ে দেখবে, নিশ্চয়ই ওর চেনাশোনা কারো না কারো AB নেগেটিভ রক্ত হবেই। তাই তো পাগলের মতো জোরে সাইকেল চালাচ্ছিল দিয়েগো। যে করেই হোক জ্যাকসনকে ধরতেই হবে। একটু অন্যমনস্ক আর প্রচুর টেনশনে ছিল ও। আর তাই কি অ্যাক্সিডেন্টটা হয়েছিল? বটতলাটা এমনিতেই অন্ধকার, সেদিন যেন আরো অন্ধকার লাগছিল। বটগাছটাও বিশাল বড়, তার নিচের গোল ছায়াটা দিনের বেলাতেও কেমন অন্ধকার অন্ধকার থাকে, আর রাতে তো কথাই নেই। সেদিন সেই অন্ধকার থেকেই হঠাৎ রাস্তায় উঠে এসেছিল পুরু। দিয়েগো শেষ মুহূর্তে দেখেছিল পুরুকে। ব্রেকও চাপার চেষ্টা করেছিল সাইকেলের, কিন্তু দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে। পুরু, দিয়েগো আর সাইকেল একসঙ্গে পড়ে গিয়েছিল রাস্তার পাশে ঘেঁষের ওপর। বেশ রাগ হয়েছিল দিয়েগো। এই লোকটা সব সময় মাঝখানে চলে আসে, এমনিতেই রক্তের জন্য পাগল পাগল অবস্থা। কিন্তু ও চমকে গিয়েছিল যখন ওর কথা শুনে পুরু বলেছিল, Then the accident proves to be a good one. ভাগ্য, সবই ভাগ্য। পুরুর রক্তের গ্রুপ AB নেগেটিভ। দিয়েগো আনন্দে কৃতজ্ঞতায় কথা বলতে পারেনি। দিয়েগোকে অবশ্য কিছু বলতেও হয়নি, পুরু নিজেই এগিয়ে এসেছিল। 5 মিনিটের মধ্যে ওর বন্ধু কুশের মোটরবাইকে করে পৌঁছে গিয়েছিল হাসপাতালে। ওদের পেছন পেছনই পৌঁছে গিয়েছিল দিয়েগো। ব্লাড ম্যাচ করিয়ে রক্ত দিতে আরো খানিকটা সময় লেগেছিল। হাসপাতালের করিডোরে চুপ করে বসেছিল দিয়েগো। ম্রিয়মান বেগুনি আলো, পালিশ ওঠা বেঞ্চ, সাদা পোশাকের নার্সদের সামান্য শব্দের সঙ্গে চলাফেরা, হালকা ডেটল, ওষুধ আর রক্তের গন্ধও কি প্রতিটা মুহূর্তকে যেন টেনে লম্বা করে দিয়েছিল। মাঝে একবার হাসপাতালে PCO থেকে বাবাকে মোবাইলে ফোন করেছিল দিয়েগো। বলেছিল যে রক্তের বন্দোবস্ত হয়ে গেছে। তবুও বাবা 2 পাউচ রক্ত নিয়ে আসছে খবর পেয়েছিল ও। দিয়েগো আবার ফিরে এসেছিল করিডোরে। তখন রাত নেমে আসছে বাটানগরে। অনেকক্ষণ পরে করিডোরের একদম অন্য মাথায় দিয়েগো দেখেছিল পুরু আসছে। ধীরে, মাথা নিচু, সামান্য দুর্বল। ওকে দেখে বুকটা ধক করে উঠেছিল দিয়েগোর। মা ঠিক আছে তো? কাছে এসে পুরু বসেছিল ওর পাশে। ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারিনি দিয়েগো, পাছে অন্য কোনো খারাপ খবর পুরু ওকে বলে। কিন্তু পুরুই প্রথম কথা বলল। দিয়েগো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বললেন ঘন্টা 3 অপেক্ষা করতে। লেট আস ওয়েট। পুরু অপেক্ষা করবে? দিয়েগো ভাবতেই পারেনি। দিয়েগো বলল, স্যার, আপনি চলে যেতে পারেন। না, আমি একটু থাকি।
কুশকে বলে দিয়েছি আমার বাড়িতে যাতে খবর দিয়ে দেয়। ঠিক আছে স্যার। দিয়েগো, তুমি ঘাবড়াচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে, দেখো। আসলে স্যার, আমার কোনো কিছুই ঠিক হয় না। সবকিছু গন্ডগোল হয়ে যায় সবসময়। সবকিছুর রেজাল্টই শূন্য হয়। দিয়েগোর এই কথাটা শুনে পুরু সামান্য থামল, হাসলো একটু, তারপর বলল, কি জানো, আসলে জীবনকে দেখার উপরই সবটা নির্ভর করে। তুমি বলছো শূন্য, মানে ও। জানো তো, ও যদি জিরোর শেষ অক্ষর হয় তবে তা অপরচুনিটির প্রথম অক্ষরও। তোমাদের জীবন এখন সবে শুরু হচ্ছে, খারাপ কথা চিন্তা করো না। ব্যাস এইটুকুই, আর কিছু বলেনি পুরু। ডিয়েগোর পাশে চুপ করে বসেছিল। খানিক পরে বাবাও চলে এসেছিল, তবু পুরু যায়নি। মাঝরাতে নার্স এসে বলেছিল মা আউট অফ ডেঞ্জার। তারপর পুরু উঠেছিল। দিয়েগো পুরুকে হাসপাতালের দরজা অবধি এগিয়ে দিয়েছিল। যাওয়ার আগে পুরু কিচ্ছু বলেনি, শুধু হেসেছিল সামান্য। দিয়েগো বুঝেছিল যে মাঝে মাঝে কথা না বলাটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাতের অন্ধকার, হাসপাতালের সোডিয়াম ভেপারের আলো আর কুয়াশার মধ্যে একসময় মিশে গিয়েছিল পুরু। নির্জন রাতের মাঝে হাসপাতালের সেই বারান্দায় একা দাঁড়িয়েছিল দিয়েগো। কাছের স্ক্রু পাইন গাছ থেকে টুপ টুপ করে ঝরে পড়ছিল শিশির, আর অদ্ভুত ভালো লাগছিল দিয়েগোর। তবে কি ভালো লাগাগুলো ধীরে ধীরে ফিরে আসবে? ফিরে আসছে, সত্যিই ভালো লাগাগুলো ধীরে ধীরে ফিরে আসছে। মাঠের বাইরে এসে সাইকেলে উঠল দিয়েগো। ওকে একবার ওষুধের দোকানে যেতে হবে, মায়ের একটা ওষুধের দরকার। দোকানের মালিক বুড়োদা বলেছিল কলকাতা থেকে এনে দেবে। 4টে ক্যাপসুল 390 টাকা দাম। ওষুধটা কোথাও পাওয়া যাচ্ছিল না। দিয়েগো বুড়োদার দোকান থেকে ওষুধটা নিল। বুড়োদা বলল, আর দরকার হলে একটু তাড়াতাড়ি বলো, ওষুধটা পেতে জান বেরিয়ে গেছে। আসলে খুব দামি তো, সব স্টকিস্টের কাছে পাওয়া যায় না। দিয়েগো মাথা নেড়ে দোকান থেকে বেরিয়ে এলো। আর দেরি করবে না, আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। নঙ্গি স্কুলের সামনের গলিটা দিয়ে শর্টকাট নিল দিয়েগো। তারপর কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দিয়ে বটতলা হয়ে বাড়ি চলে যাবে। পাড়ার ভেতরের এই রাস্তাটা কংক্রিট করা, তারই পাশে 2-4টে কচুরিপানা ভর্তি পুকুর। দুটো এমন পুকুর নির্বিঘ্নে পেরোলেও তৃতীয় পুকুরটার সামনে এসে দিয়েগোর সাইকেলটা থমকে গেল, কারণ উল্টো দিক থেকে রুদ্র আসছে, আর ওর পাশে রূপাই। দিয়েগোর বুকটা ধক করে উঠল। প্রায় বছর 2 হয়ে গেল, তবু আজও রূপাইকে দেখলেই প্রথমে বুকের মধ্যে একটা ধাক্কা লাগে দিয়েগোর। কিন্তু দুজনে এখন কোত্থেকে আসছে? আজ তো তাপস স্যারের পড়া নেই। অবশ্য ইংরেজিও ওরা এক স্যারের কাছেই পড়ে। দিয়েগোর চিন্তা ছিঁড়ে দিয়ে রুদ্রই প্রথম কথা বলল, এই যে মারাদোনা, কেমন প্র্যাকটিস চলছে? হ্যাঁ, ভালোই। ব্যাস, শুধু ভালো? সামনেই ম্যাচ, মনে আছে তো? অবশ্য প্র্যাকটিস ভালো হলেও তোরা হারবি। না, এবার হারবো না, নিশ্চিত গলায় বলল দিয়েগো। শুনেই রুদ্রর গলায় ব্যঙ্গ ফুটে উঠল। আচ্ছা, দেখি এবার জিতিস কি করে। মনে নেই গতবার কিভাবে জিতলাম? তুই যা ভাবছিস তা নয়। তাই নাকি? তবে এবার তোর হেল্প লাগবে না, এমনি জিতবো। রুদ্র বাঁকা হেসে বলল। এতক্ষণে রূপাই প্রথম কথা বলল। হেল্প মানে? দিয়েগো দেখল বিপদ। এবার যদি রূপাইয়ের সামনে রুদ্র বেফাঁস কিছু বলে দেয় তাহলে মুশকিল। তাই তাড়াতাড়ি ও রুদ্রকে বলল, কি আজে বাজে কথা বলছিস রুদ্র? আজে বাজে কথা? জানিস রূপাই, এই দিয়েগোটা হার শয়তান। গতবারের ম্যাচের আগে আমায় বলে কি, রূপাইয়ের সঙ্গে আমায় ফিট করিয়ে দে, আমি তোদের ম্যাচ ছেড়ে দেব। আর ম্যাচ কেমন খেলেছে সেটা তো সারা বাটানগর দেখেছে। রুদ্র, বাজে বকবি না।
মেরে ছাল তুলে দেবো। জানোয়ার, মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা? রূপাই, তুই বিশ্বাস কর, ও আমায় বলেছে তোকে পেতে ও যা খুশি করতে পারে। তোর কোমরের খাঁজ দেখে নাকি ওর ইয়ে হয়ে যায়। একটা অন্ধ বোবা রাগ দিয়েগোকে গ্রাস করে নিল। ও সাইকেলটা ফেলে দিয়ে দৌড়ে এসে ঘাপ করে এক ঘুষি মারল রুদ্রর পেটে। এটা আশা করেনি রুদ্র। মাগো বলে পেট চেপে বসে পড়ল রুদ্র। বাচ্চা ভাগিবাজ! দিয়েগো এবার এগিয়ে গিয়ে বাঁ পায়ে সপাটে লাথি মারল ওর পেটে। বাঁধানো রাস্তা থেকে কচুরি পানা ভর্তি পুকুরে পড়ে গেল রুদ্র। তুমি যদি রুদ্রর কথা বিশ্বাস করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এমন করিনি। রুদ্রই আমায় প্রস্তাব দিয়েছিল, আর সেদিন ম্যাচটা আমি ছাড়িনি। খারাপ খেলেছিলাম তাই হেরেছি। তবে একটা কথা উঠলই যখন, তখন বলি, হ্যাঁ, ম্যাচটা ছাড়তে চেয়েছিলাম আমি, কারণ তোমাকে আমার খুব ভালো লাগে। কিন্তু তবু ম্যাচটা ছাড়িনি আমি। কেন ছাড়িনি কোনোদিন যদি শুনতে চাও তাহলে বলবো। এটুকুই সত্যি। তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। রূপাই মুখ তুলে তাকালো ওর দিকে। এখন আর ভয়ে কাঁপছে না। দিয়েগোর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমায় ভালোবাসো তুমি? আগে বলনি কেন? তোমার সব কথা শুনবো আমি, যেমন চাও তেমন ভাবেই শুনবো, যদি সামনের ম্যাচটা জিততে পারো তুমি। না হলে বুঝবো রুদ্র সত্যি কথাই বলছে। আর কোনো কথা না বলে রূপাই পুকুরের ধারে গিয়ে হাত ধরে তুলল রুদ্রকে। রুদ্র এখন আর কথা বলছে না, বরং শীতে হি হি করছে। মাথায় একটু কচুরিপানাও লেগে আছে। রুদ্র আর রূপাই হাঁটতে হাঁটতে দিয়েগোর পাশ দিয়ে চলে গেল। যাওয়ার সময় রুদ্র শুধু চাপা গলায় বলল, শালা, দেখবো সামনের ম্যাচে তুই খেলিস কি করে। ওরা চলে যেতে রাস্তাটা খুব শূন্য আর অর্থহীন মনে হলো দিয়েগোর। মনে হলো যেন অনন্তকাল ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে ও, যেন কোনো জায়গা থেকে ও আসেনি, কোথাও যাওয়ারও নেই। এই শূন্যতার মধ্যে ওর কানে শুধু বাজতে লাগলো রূপাইয়ের কথা। সামনের ম্যাচটা দিয়েগো জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। দিয়েগো মাটিতে পড়ে থাকা মাডগার্ড তুবড়ে যাওয়া সাইকেলটা সোজা করে হাঁটতে লাগলো। সন্ধ্যের অন্ধকার গাঢ় হচ্ছে মফস্বলে। দিয়েগোকেও যেন চারিদিক থেকে অন্ধকার চেপে ধরেছে আবার। ভালো লাগা আর ভালো সময়গুলোর আশার এখনো দেরি। দিয়েগো মনে মনে বলল, জীবনে অন্তত একটা খেলায় সবাই হারে, কিন্তু জীবনে তারপরও আরো খেলা আসে। মানুষ ঘুরে দাঁড়ায়। দেখা যাক আমি ঘুরে দাঁড়াতে পারি কিনা। সাপের মতো আঁকা বাঁকা গলি দিয়ে তোবড়ানো সাইকেল নিয়ে অন্ধকারে মিশে গেল দয়ারাম আংড়ে। এবার বাসন্তী শাড়ি পরবে টাপুর। গত কয়েকবারে সরস্বতী পুজোয় ও নিজের ইচ্ছেতেই শাড়ি পরেনি। বাবা মা প্রতিবারই শাড়ি পরতে বলে, কিন্তু ও পাত্তা দেয় না। কে পরে শাড়ি? এবারও তেমনই ভেবেছিল, কিন্তু আজ নিউল্যান্ড স্কুলের সামনে দাঁড়িয়ে কাঁঠাল চাঁপা আর বকুল ফুলের গাছের ফাঁক দিয়ে এক ফালি নখের মতো চাঁদ আর তার বাসন্তী আভা দেখে কেন কে জানে হঠাৎ শাড়ির কথাটাই মনে পড়ল টাপুরে। আর দুদিন পরেই সরস্বতী পুজো, হয়তো সেই জন্যেই ক্লাস 8-এ পড়ার সময় সমাধির গানের ক্লাস থেকে গঙ্গার ধারে একবার পিকনিকে গিয়েছিল টাপুর। সব মেয়েরাই সেদিন শাড়ি পরেছিল। অন্য একটা মেয়ের সঙ্গে অন্তাক্ষরী খেলা নিয়ে ওর ঝগড়া হয়েছিল। মেয়েটা ওকে বলেছিল, বড় লোকের বখাটে মেয়ে। খুব দুঃখ লেগেছিল টাপুরে। গঙ্গার ধারে বাঁধের দিক থেকে হাওয়া দিচ্ছিল একটা। সেটা ছিল বসন্তকাল। নানা ফুলের গন্ধ ভেসে আসছিল দিক বিদিক থেকে। আর এর মধ্যে একটা পেয়ারা গাছের গোড়ায় বসে কাঁদছিল টাপুর। সমাধির গানের ক্লাসের ছেলেরাও ছিল ওই পিকনিকে। তাদের মধ্যেই কেউ একজন
টাপুরকে একটা চিঠি লিখেছিল। শাড়ি পরলে তোমাকে নদীর মতো দেখায়, মনে হয় বহুদিন পর হাজার হাজার মাইল মরুভূমি পেরিয়ে নদীর জলে পা ডুবিয়ে বসলাম। সেদিন তুমি পেয়ারা গাছের গোড়ায় ঠেস দিয়ে বসে কাঁদছিলে, আর আমি দেখছিলাম ঘাসের ওপর একটা একটা করে মুক্তো ঝরে পড়েছে। আমরা যারা দারিদ্র্য সীমার নিচে বেঁচে থাকি, তাদের কাছে ওই এক একটা মুক্তোর কত দাম তুমি জানো? গোটা চিঠির মধ্যে এই কথাগুলো আজও মনে আছে ওর। ছেলেটা কে ছিল আজ পর্যন্ত ও জানতে পারেনি, কিন্তু কখনো কখনো ওর ওই কথাগুলো মনে পড়ে যায়। টাপুর নিজের মনেই হেসে ফেলল। সত্যি কতদিন আগের কথা মনে হয় এসব। এবার একবার ঘড়ি দেখল টাপুর, 6:30। একজনের আসার সময় হয়ে গেল, আর মিনিট 5-10 বড় জোর। এখন জানুয়ারির শেষ, ঠান্ডার ধার কমে এসেছে অনেকটা। এবার ঠান্ডাটা যেমন হঠাৎ করে পড়ল, তেমনি হঠাৎ করে চলেও গেল। সব ব্যাপারে এবার যে কি হচ্ছে, কালী পুজোর পর থেকেই সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু আর যাতে গোলমাল না হয়, যাতে সব ঠিকঠাক চলে, সেই জন্যই তো আজ নিউল্যান্ড স্কুলের সামনে দাঁড়িয়ে আছে ও। অবশ্য এর মাস্টারমাইন্ড রুদ্র, সব প্ল্যান ওর করে দেওয়া। টাপুর রুদ্রর গোটা প্ল্যানটা মনে মনে ভাবল। সত্যি পুরোটা ফুল প্রুফ। রুদ্র সত্যিই জিনিয়াস। রুদ্র সম্বন্ধে অনেক খারাপ কথা শোনে টাপুর, সেগুলোর কিছু হয়তো সত্যিও, কিন্তু তাতে কিছু এসে যায় না আমার। রুদ্র সত্যিই আমার দাদার মতো। যখন যা দরকার পড়ে, যখন কিছু পরামর্শের দরকার হয়, তখন প্রথমে রুদ্রর কথাই মনে পড়ে। পুরুর সঙ্গে শেষ সাক্ষাতের পরও যেমন ওর মনে পড়েছিল, কিন্তু মন এত খারাপ ছিল যে কারো সঙ্গে দেখা করতে ইচ্ছেই হয়নি। পুরুর সঙ্গে সেই সন্ধ্যের ঘনিষ্ঠতা এখনো টের পায় টাপুর। খুব কষ্ট হয় ওর। এখনো লেপের মধ্যে শুয়ে পুরুর নিঃশ্বাস যেন ওর বুকের মধ্যে টের পায় টাপুর। শরীরে কাঁটা দিয়ে ওঠে। ও বোঝে শরীরের ভেতরে যেমন আনন্দ লুকোনো থাকে, তেমন কষ্টও লুকোনো থাকে। টাপুর ভেবেছিল শিমুলকে বলবে এসব কথা, কিন্তু শিমুলটা যেন কেমন হয়ে গেছে। সেই এক চোরা জিরো কনফিডেন্স মেয়েটা যেন আর নেই। এখন মাঝে মাঝে শিমুলকে আমনের সঙ্গে দেখা যায় বাটা ব্রিজের ঢালে বসে গল্প করতে। টাপুর জানে শিমুলের আর ওর কথা শোনার তেমন সময় নেই। এখন থাকার মধ্যে আছে কেবল রুদ্র। ওর কথায় এই রুদ্রই একবার কবিরকে পিটিয়েছিল। কিন্তু ছেলেটা এত কানকাটা যে আবার এক সন্ধে গুচ্ছের গিফট নিয়ে এসেছিল। তবে সেদিন মজা হয়েছিল খুব। কবিরের বাবা একদম মোক্ষম সময় এসে পড়েছিল, আর আমার সামনেই কবিরের কান ধরে থাপ্পড় মেরেছিল। থাপ্পড়ের ভেলোসিটিতে কবির উল্টে পড়েছিল টাপুরের পায়ে। হাতের গিফটগুলো ছড়িয়ে পড়েছিল সারা রাস্তায়। কবিরের বাবাকে বাটানগরে সবাই চেনে, টাপুরও চিনত। কবির আরও মার খেত সেদিন, কিন্তু টাপুরই বাধা দিয়েছিল। তবে বাড়িতে গিয়ে কবিরের কি হয়েছিল সেটা টাপুর জানে না, আর জানতে ওর বইয়েই গেছে। দীর্ঘদিন মনমরা থাকার পর গত 2 দিন আগে টাপুর দেখা করেছিল রুদ্রর সঙ্গে। 1 নম্বর গেটে ঠেকে গিয়েছিল টাপুর, আর সেখানে গিয়ে যথেষ্ট অবাক হয়েছিল ও। তিমির নামে সেই ফালতু ছেলেটার সঙ্গে চাপা গলায় কি সব কথা বলছে রুদ্র। টাপুর সামনে গিয়ে দাঁড়াতেই রুদ্র বলল, তাহলে তিমির মনে থাকে যেন 2 তারিখ, কেমন? তিমির হেসে চলে গেল। রুদ্র এবার টাপুরের দিকে তাকিয়ে বলল, কিরে, এতদিন কোথায় ছিলিস? যাক, ভালোই হয়েছে তুই এসেছিস। আমার তোর সঙ্গে একটু দরকার ছিলই। টাপুর অবাক হল। রুদ্র এগিয়ে এসে টাপুরের কাঁধে হাত রাখল, বলল, টাপুর, আমার একটা ছোট্ট প্ল্যান আছে। হয়তো একটু উইকেড, কিন্তু আমাদের স্কুলের ইন্টারেস্টে প্ল্যানটা এক্সিকিউট করা প্রয়োজন। তোর হেল্প আমার দরকার। মানে উইকেড মানে?
Is it something big? Nothing could be bigger. টাপুর দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। মনে মনে ভাবতে লাগলো, কি বলছে রুদ্র? কিসের প্ল্যান? প্ল্যানটা উইকেট বলছে কেন? মানে কতটা উইকেট? কারো কি ক্ষতি হতে পারে? সাংঘাতিক কিছু নয় তো? টাপুর নিজে যথেষ্ট স্মার্ট আর ডেসপারেট, কিন্তু রুদ্রর মুখভঙ্গি আর গলার স্বর শুনে ও একটু চিন্তায় পড়ে গেল। রুদ্র হাসল। পাগলি, ভয় পেয়ে গেলি? তেমন কিছু না। নন্দী হাইকে এবার একটু টাইট দেব, সেই জন্য তোর হেল্প দরকার আমার। নঙ্গি হাইকে টাইট? টাপুর অবাক হল। আজ 30শে জানুয়ারি, আর দুদিন পর টমাস চ্যালেঞ্জ কাপের ফিরতি ম্যাচ। টাপুর বুঝল রুদ্র নিশ্চয়ই সেই ব্যাপারেই কিছু বলছে, কিন্তু টাপুর কি হেল্প করতে পারে? টাপুরের মাথায় কিছু ঢুকল না। ও প্রশ্ন করল, কি ব্যাপারে হেল্প দরকার রুদ্রদা? আমি কি করতে পারি? শোন তাহলে, জানিসই তো 2 তারিখ আমাদের ফিরতি ম্যাচ। এই ম্যাচটা ড্র করতে পারলেই এবার টমাস চ্যালেঞ্জ কাপ আমাদের স্কুলে আসবে। কিন্তু একটা কথা জানিস টাপুর, যে ড্র করতে চায় আসলে সে হারতেই চায়। মানে তার জেতার যে যোগ্যতা নেই সেটাই বোঝা যায়। শোন, আমি কিন্তু ড্র করতে চাই না, ম্যাচটা জিততে চাই, আর সেখানেই তোর হেল্প দরকার। কি বলছে রুদ্র? কিভাবে হেল্প করবে টাপুর? ও তো আর মাঠে নেমে খেলতে পারবে না। রুদ্র সামান্য হেসে আবার বলল, খুব অবাক হচ্ছিস না? দাঁড়া, সব বলছি। কফি খাবি? টাপুর মাথা নেড়ে হ্যাঁ বলল। রুদ্র রাস্তা পেরিয়ে গেল উল্টো দিকের দোকানটায়। জর্জিয়ার একটা কফি কাউন্টার আছে ওখানে। টাপুর বিশেষ চা কফি খায় না, তবু রুদ্রকে না করতে পারল না। 2 কাপ কফি 2 হাতে ধরে ধীরে ধীরে আবার টাপুরের সামনে এসে দাঁড়ালো রুদ্র। কাপটা টাপুরের হাতে দিয়ে বলল, এনে ধর, সাবধানে সাবধানে, গরম আছে। টাপুর কাপটা হাতে নিয়ে চুমুক দিল একটা। সত্যিই খুব গরম। রুদ্র ওর কফিতে একটা ছোট্ট চুমুক দিয়ে উঠে বসলো নিচু দেওয়ালের ওপর। ওদের ঠেকটাই হলো এই ইংরেজি এল অক্ষরের মতো নিচু দেওয়ালটা ঘিরে। টাপুরও গিয়ে বসলো ওর পাশে। একটু থেমে রুদ্র শুরু করলো, দেখ টাপুর, আমার এই বছর স্কুল জীবন শেষ হচ্ছে। রবিন মেমোরিয়াল স্কুল আমার জীবনের একটা অংশ। স্কুল আমায় অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি কিছু স্কুলকে ফিরিয়ে দিতে পারিনি। টমাস চ্যালেঞ্জ কাপ আমার শেষ সুযোগ। এবছর নঙ্গি হাই যদি জিতে যায়, পরপর 3 বার জিতে কাপটা চিরকালের জন্য ওরা নিয়ে নেবে। এটা আমি হতে দিতে পারি না। প্রথম ম্যাচটা আমরা জিতেছি, বলতে পারিস আমি ট্রিক খাটিয়েছিলাম একটা, তার ফলেই ম্যাচটা আমরা জিতেছি। কিন্তু সামনের ম্যাচটাই আসল। দেখ, আমাদের স্কুলের টিম ততটা ভালো নয়। ছেলেগুলো মন দিয়ে প্র্যাকটিস করে না, তোদের পেছনে হিরিক দিতে ব্যস্ত। আমি অনেক চেষ্টা করেও ওদের পাল্টাতে পারিনি। অর্থাৎ উপায় একটাই, নঙ্গি হাইয়ের টিমটাকে এলোমেলো করে দেওয়া। কিন্তু আমি কি করব রুদ্রদা? আমি ঠিক বুঝতে পারছি না। এতক্ষণে কথা বলল টাপুর। রুদ্র কফির কাপটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর বলল, আগে কথাটা শেষ করি, ঠিক বুঝবি। আমি হিসেব করে দেখেছি, নঙ্গি হাইয়ের ফুটবল টিমটা 3টে ছেলের ওপর দাঁড়িয়ে আছে। 1 দিয়েগো, 2 ডুডু, আর 3 কবির। শোন, ডুডুর ব্যবস্থা আমি করে নিয়েছি, যাতে ও ম্যাচের দিন মাঠেই পৌঁছতে না পারে। তার ব্যবস্থা আমি করেছি। এখন তোকে বাকি 2 জনকে সামলাতে হবে। বাকি 2 জন আমি সামলাবো? কিভাবে? টাপুর নিজেই নিজের গলায় টেনশন টের পেল। রুদ্র কিন্তু একটুও বিচলিত না হয়ে বলল, ভয় পাচ্ছিস কেন? আগে আমার কথা শোন, তারপর তুই নিজেই বুঝতে পারবি যে কাজটা তত কঠিন নয়। রুদ্রর গলায় আশ্বাস। টাপুর চুপ করে থাকলো খানিকক্ষণ, তারপর বলল, ঠিক আছে, বলো। রুদ্র হাসলো আবার। হাসলে কি সুন্দর লাগে রুদ্রকে। টাপুর মুগ্ধ হয়ে যায়। দিয়েগো আর কবিরকে তুই সামলাবি। প্রথমে দিয়েগো,
তোকে এমন কাউকে জোগাড় করতে হবে যে ম্যাচের ঠিক আগে পুরু মানে ওদের কোচকে গিয়ে বলবে যে দিয়েগো এই ম্যাচটা রবিন মেমোরিয়ালকে ছেড়ে দেবে। কেমন? পুরু পুরু নামটা শুনতেই শরীরটা কেঁপে উঠল টাপুরের। আসলে ও নামটা শোনার জন্য তৈরি ছিল না। একটু ধাতস্থ হয়ে ও আবার জিজ্ঞেস করল, ওদের কোচ কথাটা বিশ্বাস করবে কেন? করবে, বিশ্বাস করবে। গত ম্যাচের পর গোটা বাটানগরে এমন একটা প্রপাগ্যান্ডা করা হয়েছে যে পুরু বিশ্বাস করবেই। তবে হ্যাঁ, কিভাবে কাজটা করবি সেটা তোকে ঠিক করতে হবে। কিন্তু মনে রাখিস, টাইমিংটা ইম্পর্টেন্ট। খেলার ঠিক আগে কথাটা গিয়ে বলতে হবে। এতে দুটো কাজ হবে। প্রথমটা হলো টিমটার একটা মরাল সেটব্যাক হবে, আর দ্বিতীয়টা হলো আমি ডেফিনেট পুরু ওকে বসিয়ে দেবে। কিন্তু যদি না বসায়? টাপুর কথাটা জিজ্ঞেস করতেই রুদ্রর চোয়াল শক্ত হয়ে গেল। ও বলল, তাহলে বুঝবো পুরু ফালতু লোক, ফুটবল ভালোবাসে না। আর টাপুর, সেটুকু রিস্ক আমাকে নিতেই হবে। ডুডুকে যেভাবে আটকাবো সেভাবে দিয়েগোকে আটকানো যাবে না, কারণ ওরা অনেকে মিলে একসঙ্গে মাঠে আসে আর ডুডু আসে একলা। তাই দিয়েগোকে মাঠ থেকে এভাবেই সরাতে হবে। চুপ করে বসে রইল টাপুর। ভাবতে লাগলো কাকে পাঠাবে ম্যাচের ঠিক আগে পুরুর কাছে। মরে গেলেও ও নিজে যাবে না, কিন্তু এও ভাবল কিন্তু এমন একজনকে পাঠাতে হবে যার অ্যাপিয়ারেন্সটাই খুব অনেস্ট। কাকে পাঠাবো? কাকে? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো নামটা মাথায় এলো টাপুরের। শিমুল। হ্যাঁ, শিমুল। ওই পারে এই কাজটা করতে। শুধু ওকে মোটিভেট করতে হবে। মিথ্যে করে বলতে হবে যে দিয়েগো ম্যাচটা ছেড়ে দিতে চায়। আমন আর ওর স্কুল হারবে শুনলে আমি নিশ্চিত শিমুল আমরা যা চাই সেটা করবেই। কিন্তু পটিয়ে পাটিয়ে শিমুলকে রাজি করাতে হবে। তাই রুদ্রদাকে এখন কিচ্ছু বলবো না কাকে দিয়ে কাজটা করাবো আমি। রুদ্র জ্যাকেটের চেনটা একবার নামিয়ে আর একবার ওপরে ওঠালো। ভুরু দুটো কুঁচকে আছে একেবারে। টাপুর বুঝল রুদ্র এবার আর একজনের কথা বলবে ওকে। আর একজন মানে কবির। টাপুর বুঝল রুদ্রর সমস্যাটা। ওর কথাতেই কবিরকে পিটিয়েছিল রুদ্র, আর এখন ওর কাছে নিশ্চয়ই টাপুরকে যেতে বলতে ওর খারাপ লাগছে। টাপুর আস্তে রুদ্রর হাত ধরল। রুদ্রদা, আরেকজন? রুদ্র ঠোঁট চাটল একবার, গলাটা খাঁকরে বলল, না মানে ভাবছিলাম যে কবিরের কাছে তোকে পাঠানো ঠিক হবে কিনা। আসলে আগে যা সব ঘটে গেছে তারপর, কিন্তু যাওয়াটাও জরুরি। টাপুর, তুই কি যেতে পারবি? তুমি বলো না একবার। ডোন্ট হেজিটেট। স্ট্রিট বাল্বের হলুদ আলো আর কুয়াশা মিশে ইমপ্রেশনিস্ট ছবির মতো দৃশ্য তৈরি হয়েছে একটা। টাপুরের মামা চিত্রশিল্পী, ওর দৌলতে এই ছবি সম্বন্ধে টাপুর কিছু জানে। রুদ্র সেই স্থির চিত্রটাকে ভেঙে বলল, শোন টাপুর, যা বলছি মন দিয়ে শোন। কবিরের সঙ্গে তোকে দেখা করতে হবে। অ্যারেঞ্জমেন্টটা আমি করিয়ে দেব। এখন কবিরকে কি বলবি মন দিয়ে শোন। রুদ্র পরপর বলে যাচ্ছিল টাপুরকে ওকে কি কি বলতে হবে কবিরকে, আর দরকার পড়লে কি করতে হবে। আজ রুদ্র সেই কথাগুলোই পরপর বলতে হবে টাপুরকে। কিন্তু কি হলো? কবির আসছে না কেন এখনো? তবে কি কোনো গন্ডগোল হলো? বেশ অন্ধকার হয়ে গেছে এখন। চাঁদটাও আরেকটু ঘুরে চলে গেছে পাতার গভীরে। টাপুরের অস্বস্তি হতে লাগলো। কবির যদি না আসে? পলিফোনিক রিংটোনের শব্দে চিন্তাটা ছিঁড়ে গেল টাপুরের। মোবাইলের স্ক্রিনে দেখল রুদ্রদা শব্দটা। তাড়াতাড়ি জবাব দিল টাপুর। হ্যালো রুদ্রদা, কি ব্যাপার বলো তো? শোন, কবিরকে একজনের মাধ্যমে খবর পাঠিয়েছি যে তুই ওর সঙ্গে দেখা করবি নিউল্যান্ড ক্যাফেতে 6:30 নাগাদ। কিন্তু তুমি তো নিউল্যান্ড স্কুলে বলেছিলে। আরে যেই ছেলেটাকে কবিরকে খবর দিতে বলেছিলাম, মালটা এমন ছাগল যে কবিরকে ভুল করে নিউল্যান্ড ক্যাফেতে অপেক্ষা করতে বলেছে। আর আমায় আগেও বলেন, একটু আগে বলেছে।
দেখছিস তো কি সব জিনিসপত্র নিয়ে আমায় চলতে হয়। সে তো হলো, আমি এখন কি করব? শোন, এখন 6:30 বাজে। তোর স্কুলের সামনে থেকে মেইন রোডে গিয়ে অটো ধরে ক্যাফেতে পৌঁছতে 8-10 মিনিট লাগবে। তুই আর দেরি করিস না। কবির নিশ্চয়ই একটু সময় এক্সট্রা ওয়েট করবে। তারপর প্লিজ দেখিস কাজটা যেন হয়। নিউল্যান্ড ক্যাফের কাঁচের সুইং ডোর ঠেলে যখন টাপুর ঢুকল তখন প্রায় 6:40 বাজে। ক্যাফের ভেতরে হালকা মিউজিক বাজছে, 2-4 জন বসেও আছে ছড়িয়ে ছিটিয়ে। আর ক্যাফের এক কোনায় গোল কাঁচের টেবিলে থুতনিতে হাত রেখে বসে আছে কবির। দূর থেকে কবিরের মুখ দেখে টাপুর বুঝল কবির ওকে ঢুকতে দেখেছে, কারণ কবির সিট ছেড়ে দাঁড়িয়ে উঠেছে। টাপুর চট করে একবার দেওয়ালের আয়নায় নিজেকে দেখে নিল। সাদা জিন্স, লাল ফুল সোয়েটার। নিজেকে দেখে আশ্বস্ত হলো টাপুর। এরকম মেয়ে কোনো ছেলেকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারে। বুক ভরে শ্বাস নিল টাপুর। এই ছোট্ট অঞ্চলটার মধ্যে খেলা শুরু হওয়ার আগেই আর এক খেল শুরু হয়ে গেছে, আর এই খেলাটাই টাপুরকে ঠিকভাবে খেলতে হবে আজ। টাপুর যখন কবিরের সামনে বসল, কবির তখনও দাঁড়িয়ে। টাপুর সামান্য হাসল, বলল, বসো। দাঁড়িয়ে রইলে কেন? কবির কোনো উত্তর না দিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে রইল টাপুরের দিকে। টাপুর আবার বলল, বসো। এবার বসল কবির। তীক্ষ্ণ চোখে টাপুরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আমায় ডেকে এনেছো কেন তুমি? কি দরকার? টাপুর এবারও হাসল। চট করে উত্তর না দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, কিছু খেলে হয় না? ওয়েটার। টাপুরের ডাকে একজন ওয়েটার এগিয়ে এল। 2 চিকেন পিৎজার অর্ডার দিল টাপুর। তারপর আর দেরি না করে সরাসরি কবিরের দিকে তাকালো। কবির, তুমি বলেছিলে আমার জন্য সব কিছু করতে পারো তুমি। কথাটা কি সত্যি? টাপুর দেখল কবিরের মুখের রাগের ভাবটা ভাঙতে ভাঙতে বিস্ময় থেকে আশায় এসে থামল। মনে মনে হাসল টাপুর। ওষুধ ধরেছে। কবির ঢোক গিলল কয়েকবার, তারপর বলল, টাপুর, তোমার জন্য আমায় অনেক কষ্ট, মার, অপমান সহ্য করতে হয়েছে। তবু তোমায় আমি ভালোবাসি। হ্যাঁ, তোমার জন্য আমি সব করতে পারি, সব। চিন্তা করে দেখো, সব কিছু। হ্যাঁ হ্যাঁ, সব কিছু। কবিরের চোয়াল শক্ত হয়ে উঠেছে। টাপুর ভাবল ছেলেটা নিজেই ফাঁদে ঢুকে পড়েছে। ও টেবিলে রাখা পেপার টাওয়েল নিয়ে সেটাকে ভাঁজ করতে করতে বলল, তাহলে 2 তারিখের ম্যাচটা আমাদের ছেড়ে দাও তুমি। যদি আমরা জিতি, আমি তোমার। কি? কবিরের মুখে হতভম্ব ভাব, যেন কথাটার মানেই ধরতে পারেনি। ম্যাচটা ছেড়ে দিলে আমি বুঝবো যে তুমি সত্যি আমায় ভালোবাসো। নাথিং ইজ ইজি কবির। তুমি জানো যে বাটানগর ছোট্ট জায়গা, এখানে লোকেরা অনেক বেশি কনজারভেটিভ। একটা হিন্দু মেয়ে যখন মুসলিম ছেলের সঙ্গে সম্পর্ক রাখে, ব্যাপারটা খুব সুখের হবে না। আমি কোনো রকম স্টেপ নেবার আগে দেখতে চাই যে তুমি সত্যিই আমায় ভালোবাসো কিনা। কারণ যারটার জন্য তো সব ছাড়া যায় না। এটাকে তুমি পরীক্ষা ভাবলে পরীক্ষা, কিন্তু তুমি যদি ম্যাচ ছাড়ো, জেনো আমি তোমার হব। কবির কোনো কথা না বলে মাথা নিচু করে রইল খানিকক্ষণ। তারপর বলল, আমায় তুমি ইচ্ছে করে গোল খেতে বলছো? আমায় ইন্টিগ্রিটি ভাঙতে বলছো? শোনো কবির, আমি এখানে নেগোসিয়েশন করতে আসিনি। মাই অফার ইজ সিম্পল, টেক ইট অর লিভ ইট। কথাটা বলে হাত দিয়ে কবিরের হাতে একটু চাপ দিল টাপুর। এসব ভাইটাল ছোঁয়াগুলো খুব দরকারি। কবিরের মুখ দেখেও বুঝল কবির দ্বিধায় পড়েছে। টাপুর আরেকটু চাপ বাড়াল, বলল, কবির, এটুকু আমি জানি তুমি আমার জন্য করবে। কবির শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো টাপুরের দিকে। ওর শরীর ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে চেয়ারে। টাপুর জানে
কবির এই লোভ সামলাতে পারবে না, ম্যাচ ছাড়বেই। যাক, রুদ্রর কথা রাখতে পেরেছে ও। টাপুর টেবিলে দিয়ে যাওয়া পিৎজায় একটা কামড়ও না দিয়ে বিলের টাকাটা রেখে বেরিয়ে এলো। এখানে থাকার আর মানে হয় না। ফেরার সময় টমাস বাটা অ্যাভিনিউ দিয়ে হেঁটেই ফিরছিল টাপুর। মাঘ মাস, ঝকঝক করছে আকাশ। অনেক উঁচু দিয়ে দ্রুত স্যাটেলাইট চলে গেল একটা, ঠিক যেন উল্কা। যে চিন্তাটা ও মনে আনতে চাইছিল না এতদিন, এবার সেটাই এই নির্জন রাস্তায় হুড়মুড় করে এসে পড়ল। পুরু। নঙ্গি হাইয়ের হারা মানে পুরুর চাকরি শেষ। পুরুর যা আর্থিক অবস্থা, এটা ওর কফিনে শেষ পেরেকের মতো হবে। আর টাপুরের হাত দিয়েই কিনা সেটা হলো। টাপুরের চোখের সামনে ভেসে উঠল বহুদিন আগের এক দৃশ্য। টেবিল ল্যাম্পের আলোয় মাথা ঝুঁকিয়ে বসে থাকা গম্ভীর এক যুবক। টাপুরের গলার কাছটা ব্যথা করছে। লোককে শায়েস্তা করে সব সময় আনন্দ পায় টাপুর, কিন্তু এবার একদম ভালো লাগছে না। এত কষ্ট হচ্ছে বুকে, ভীষণ অস্থির লাগছে। ও না চাইলেও চোখের কোণগুলো ভিজে উঠছে ওর। ওহ পুরু, তুমি কেন আমায় ফিরিয়ে দিলে? কেন একটু ভালোবাসলে না আমায়? এই শাস্তি তো তোমার প্রাপ্য ছিল, আমায় ভালো না বাসার শাস্তি, আমায় ফিরিয়ে দেবার শাস্তি। টাপুর আবছা কুয়াশার জাল কেটে হাঁটতে লাগলো, আর দু চারটে মুক্ত গড়িয়ে পড়তে লাগলো পথে। টাপুর চোখ মুছল না। যাক, ওর কষ্টগুলো, ওর কবিরকে বিপথে টানার পাপগুলো জল হয়ে বেরিয়ে যাক। শীতের সকালে ঘুম থেকে উঠেই গন্ধটা পেয়েছিল ডুডু। এদিক ওদিক তাকিয়ে ভাবল, কেউ কি পায়েস বানিয়েছে? কাছে বা দূরে নতুন গুড় দিয়ে তৈরি পায়েস। প্রথমে ভেবেছিল শীতকাল, মা হয়তো পায়েস করছে। কাল সরস্বতী পুজো, বাড়িতে অনেক লোকজন এসেছে, তাই হয়তো মা পুলি পিঠে আর চালের পায়েস বানিয়েছে। কিন্তু দেখল তা নয়। আশেপাশে যারা থাকে তাদের বাড়িতেও বোধহয় নয়, কারণ সেসব বাড়ির সঙ্গে ডুডুদের সম্পর্ক ভালো। ভালো কিছু রান্না হলেই দেওয়া নেওয়া হয়। তবে এরকম পায়েস পায়েস গন্ধ কেন পাচ্ছি আমি? তবে কি এটাও ঠিক বিরিয়ানি নয় টাইপের গন্ধ? মানে আবার কোনো গন্ডগোল হবে? সকালের সময় প্রথম গন্ধটা পেয়েছিল ডুডু, তারপর আবার পেল একটু আগে। কিট ব্যাগে জার্সি, বুট, শিনগার্ড ঢোকাচ্ছিল। আজ সেই মরণ বাঁচন ম্যাচ। খেলা শুরু হবে 3:30-র সময়। এখন দুপুর 1:45। ডুডু সব সময় সব জায়গায় আগে আগে পৌঁছে যায়, না হলে কেমন যেন টেনশন হয় ওর। ওর ইচ্ছে আছে 2:15 মধ্যে মাঠে চলে যান। এমনিতেই আজকের ম্যাচটা ঘিরে একটা চাপা টেনশন তৈরি হয়েছে। সেই জন্যই ও চাইছিল একটু আগে মাঠে গিয়ে মাঠের সঙ্গে অ্যাকাস্টমড হতে। সেই মতো দুপুরে হালকা খাওয়া দাওয়া করে কিট গোছাচ্ছিল ডুডু, কিন্তু ঝামেলা বাঁধালো গন্ধটা। নতুন গুড়ের তৈরি পায়েসের গন্ধ আসছে কোথা থেকে? এটা কি বিপদের গন্ধ নাকি অন্য কিছু? মাঝে মাঝে ডুডু ভাবে, সত্যিই গত জন্মে ও কুকুর টুকুর ছিল না তো? মাইরি, উৎকট গন্ধগুলো আর ঢোকার জায়গা পায় না। আমার নাকে এসেই ঢুকতে হবে। এমনিতেই আজ বৃহস্পতিবার, বিকেল বেলায় অর্থাৎ 12 বেলার পর খেলা, তার উপর এই গন্ধ। কি অঘটন ঘটবে কে জানে। দূর, ভাল লাগে না আমার। গলা শুকিয়ে গেল ডুডুর। টেবিল থেকে জলের বোতলটা তুলল ও। ঠিক 2টোয় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ডুডু। বেরোবার আগে ঠাকুরদাকে প্রণাম করে নিয়েছে। ঠাকুরদা মাথায় হাত রেখে কি সব মন্ত্রতন্ত্র পড়ে দিয়েছে। সেটুকুই যা আজ ভরসা। রাস্তার মোড়ে ডুডু দেখল মেঘাদি আসছে। আজ মেঘাদির স্কুল ছুটি, ডুডু জানে।
কিন্তু ওই দুপুরে কোত্থেকে আসছে মেঘাদি? ডুডু সাইকেল থেকে নেমে পড়ল। মেঘাদি ডুডুর কাছে এসে দাঁড়াল। কিরে, ভর দুপুরে কোথায় চললি? তোর ম্যাচ 3:30 সময় না? হ্যাঁ, মানে হই আর কি। তুমি এখন কোত্থেকে আসছো মেঘাদি? মনে নেই না, কাল আমার স্কুলে সরস্বতী পুজো, তার আয়োজনেই বেরিয়েছিলাম। অবশ্য তোর মনে থাকবেই বা কি করে, আজকাল তো আর ডেকে না পাঠালে আসিসই না। আর সত্যিই তো, আসবিই বা কেন? সে তো দিল্লি গেছে, এখন কদিন ক্লাসে আসছে না। ঠেস দিয়ে বলল মেঘাদি। ডুডু চুপ করে গেল। ও জানে সায়কা দিল্লি গেছে, ওকে জ্যাকসন বলেছে। ও জ্যাকসনকে জিজ্ঞেস করেছিল কিভাবে খবর পেয়েছে ও, কিন্তু জ্যাকসন সেটা আর বলেনি। মেঘাদির কথার খোঁচায় অস্বস্তি হলো ডুডুর। ভাবল, সায়কার কথাটা না বললেই কি চলছিল না মেঘাদির? সত্যি সায়কার জন্য খুব মন খারাপ হয় ডুডুর। এই যে ও এখানে নেই, এতে যেন ম্লান হয়ে গেছে বাটানগর। কেমন যেন রংচটা বাড়িঘর, ময়লা আকাশ, কঙ্কালের মতো গাছ, পুরনো হলুদ শাড়ির মতো রোদ, সবই কেমন যেন ফ্যাকাশে। ডুডু দীর্ঘ নিঃশ্বাস ফেলল একটা, আর কথা না বাড়িয়ে বলল, আমি এলাম মেঘাদি। মেঘাদি হাসল, হাত দিয়ে ওর চুলটা ঘেঁটে দিয়ে বলল, পাগল ছেলে, বেস্ট অফ লাক, আজ জিততে হবে কিন্তু। ডুডু ম্লান ভাবে হাসলো একটু, তারপরে সাইকেলে উঠল। রেল লাইনের পাশ দিয়ে গিয়ে বাটা ব্রিজকে ডান দিকে রেখে বাটা অ্যাভিনিউতে উঠবে ও। রেল লাইনের পাশের রাস্তাটা বাটানগরের অন্যান্য রাস্তার মতোই নির্জন। তার উপর এখন দুপুরবেলা, রাস্তাঘাট আরও ফাঁকা। অবশ্য রাস্তা ফাঁকা হওয়ার অন্য একটা কারণও আছে, আর সেটা হলো আজকের ম্যাচ। কমসে কম 1010 লোক হবে আজ। বাটানগর ছাড়াও বজবজ, আকরা, সন্তোষপুর অঞ্চল থেকেও প্রচুর লোক আসে এই খেলাটা দেখতে। ডুডু সাইকেল চালাতে লাগলো। গতকাল থেকে শীতটা বেশ কমে গেছে হঠাৎ, আজ আবার মিষ্টি হাওয়া দিচ্ছে একটা। কে জানে কেন রোদটাকে আর অত ফালতু মনে হচ্ছে না এখন। আকাশটাও মনে হচ্ছে নতুন রং করানো। ডুডু ভাবল, কেসটা কি? একটু আগেও যা মনে হচ্ছিল তা তো আর মনে হচ্ছে না। এত দ্রুত কারোর মন পাল্টায় নাকি? তবে কি গন্ধটা কোনো ভালো কিছুর ইঙ্গিত? হ্যাঁ, কি ভালো হতে পারে? ম্যাচ জিতবো, সায়কা আমার সঙ্গে কথা বলবে আবার। কি 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 ভালো অপেক্ষা করছে আমার জন্য আজকে। ডুডু অন্যমনস্ক হয়ে পড়ল। সামনে কিছুটা দূরে রাস্তাটা বাঁদিকে বাঁক নিয়েছে। ওই জায়গাটা দুদিকে কিছুটা বুনো ঝোপঝাড় আছে। ডুডু যদি অন্যমনস্ক না হতো, যদি একটু সাবধান হতো, তবে ও দেখতে পেত ওই ঝোপের পাশে 3টে রুক্ষ চেহারার ছেলে দাঁড়িয়ে আছে। সায়কা কি সত্যি আমার সঙ্গে কথা বলবে আবার? আবার কি শুধু আমার সঙ্গে সময় কাটাতে চাইবে ও? এইসব ভাবতে ভাবতে বাঁকের কাছে চলে এলো ডুডু। আর হঠাৎ কি যেন হলো, চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল ওর। সাইকেল থেকে ও ছিটকে পড়ল রাস্তার পাশে ঘাসে। থতমত খেয়ে গেল ডুডু। কি হলো? পড়ে গেল কি করে? তবে ভাগ্য ভালো, ঘাসে পড়েছে বলে বিশেষ লাগেনি ডুডু। একটু ধাতস্থ হওয়ার আগেই দেখল 3টে মুখ ঝুঁকে আছে ওর ওপর। মুখগুলো দেখলেই বোঝা যায় সেগুলো মোটেই বন্ধুত্বপূর্ণ নয়, বরং কিছুটা হিংস্রই। এর মধ্যে দুজনকে চিনতে পারল না ডুডু, কিন্তু মাঝের ছেলেটাকে দেখে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল ওর। রোগা ফ্যাকাশে ছেলেটাকে ও খুব ভালো করে চেনে। ছেলেটা তিমির। হ্যালো ডুডু মাস্টার, ফুটবল খেলতে যাচ্ছ? তিমির ব্যঙ্গ করে বলল। ডুডু কোনো জবাব না দিয়ে চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। তিমির হাসল, তারপর বাবু হয়ে বসে পড়ল ডুডুর পাশে। শান্ত গলায় বলল, আজ তোকে খেলাধুলো করতে হবে না, বুঝলি?
আমার সঙ্গে বসে থাক। মানে কি যাতা বলছিস তুই? এই ছাড় আমাকে, মাঠে যেতে হবে, ছাড়। এই যা বাংলা বুঝিস না, হ্যাঁ? আজ তোর খেলা বন্ধ, তোকে আমার সঙ্গে 6টা অবধি থাকতে হবে। এখন চুপ করে বস। মানে মগের মুলুক নাকি? কথাটা বলেই ডুডু তেড়ে মেড়ে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। অন্য দুটো ছেলে ধাক্কা মেরে মাটিতে বসিয়ে দিল ওকে। ডুডু সব গুলিয়ে যাচ্ছে, কি হচ্ছে কি? ও বলল, তিমির দেখ, ইয়ার কি ভালো লাগছে না, কিন্তু ছাড় আমায়, ছাড় আমায়। তিমির এবার শক্ত করে ডুডুর থুতনি ধরল, চিবিয়ে চিবিয়ে বলল, এই হারামি, কি মারছি? কে রে? হ্যাঁ, এখান থেকে এক পা নড়িস তোর শালা গোড়ালির রগ দুটো কেটে দেবো, বুঝলি? ডুডু দেখল তিমিরের হাতে ধরা খুরটা রোদে ঝিকোচ্ছে। এবার ডুডু কাতর গলায় বলল, তিমির কেন এরকম করছিস তুই? তুই তো জানিস খেলাটা কতটা ইম্পর্টেন্ট আমার কাছে। আমায় ছেড়ে দে প্লিজ। তোর খেলায় পেচ্ছাপ করি রে শুয়োরের বাচ্চা। তোকে ম্যাচ খেলতে দেবো না, বুঝলি? এখন চুপ কর। একটা ছেলে পকেট থেকে একটা সিগারেট দিল তিমিরকে। সিগারেটের সামনেটা লজেন্সের র্যাপারের মতো মোড়ানো। ডুডু বুঝল ওটাতে গাঁজা আছে। ও আবার বলল, তিমির 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 ছাড় আমাকে, নয়তো ভালো হবে না বলছি। ঠাস করে চড় পড়ল ডুডুর গালে। তিমির চিবিয়ে চিবিয়ে বলল, এই ভালো হবে না মানে? হ্যাঁ, আমার চেট করছিস তুই? শোন, আজ ম্যাচটা তোকে খেলতে দেব না। আর একটা কথা বললি কিন্তু হা মুখ ছিঁড়ে কুমিরের মতো করে দেবো সালা। তিমিরের মুখ দেখে ডুডু বুঝল তিমির অমন করতেও পারে। তিমির আবার বলল, সালা সেদিন তোদের মারটা আমি না ভুলিনি। হ্যাঁ, আজ দেখ দেখ তোদের খেলার 23টা কিভাবে মারি আমি। একটু দূরে সাইকেলটা কাত হয়ে পড়ে আছে। এমন কপাল, রাস্তা দিয়ে একজনও যাচ্ছে না। সময়ের সঙ্গে সূর্য ধীরে ধীরে পশ্চিমে সরতে শুরু করেছে। এখানটায় বসে বাটা কোয়ার্টারের সামনে মাঠগুলোয় কালকের পুজোর ছোট ছোট প্যান্ডেল দেখা যাচ্ছে। ডুডু আর চোখে তিমিরের হাত ঘড়িটা দেখল, 3টে বাজে। আর মাত্র আধ ঘন্টা বাকি আছে খেলা শুরুর। মাঠে সবাই নিশ্চয়ই ওর কথা ভাবছে। ওরা কি কেউ খুঁজতে আসবে না ওকে? ডুডু মাথা নিচু করে বসে রইল। এমনিতেই ও শান্ত। ওর পক্ষে 3 জনের সঙ্গে মারামারি করা সম্ভব নয়। এখনো বুঝল কেন ওর নামটা বন্ড, জেমস বন্ডের মতো করে বলা যায় না। আমি সামান্য একটা মফস্বলের ছেলে, ভীতু, ঈশ্বর বিশ্বাসী, কিন্তু কারো খারাপ চাই না কখনো। তাহলে তাহলে আমার এইরকম হলো কেন? এটাই তো স্কুলের হয়ে শেষ খেলা আমার। আমি কি সেটাও স্মরণীয় করে রাখতে পারবো না? একটা নোংরা ছেলে আমাকে আটকে দেবে এরকম করে? ডুডুর চোখ ফেটে জল আসছে। কে জানে ভগবান আছেন কিনা, কে জানে মানুষের বিপদে কেউ তাকে আড়াল থেকে রক্ষা করেন কিনা। কিন্তু তবু মানুষকে তাকে ডাকতে হয়, তার উপর ভরসা করতে হয়। ঠাকুরদা বলেন, মানুষের এই বিশ্বাস আর ভরসার মিলিত রূপ হলো ভগবান। ডুডু চুপ করে বসে রইল। ওর বিশ্বাস আর ভরসাকে মেলাতে চাইল প্রাণপণে। তিমিররা নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছে। ডুডু সেদিকে মন দিল না। 3:05। ওর ঘাম হতে শুরু করলো এবার। কেউ কি সত্যিই আসবে না? কেউ আসবে না? ঠিক সেই মুহূর্তে রাস্তার দূরের বাঁকে 4টে সাইকেল ধুলো উড়িয়ে বাঁক নিল একসঙ্গে। কিছু শুকনো পাতা উড়ে এলো চাকায় চাকায়। এক ঝাঁক চড়াই উড়ে পালাল। আশপাশের ঝোপ থেকে চমকে উঠল দুটো ছাগল ছানা। 4টে সাইকেল দ্রুত এগোতে লাগলো কমলা লেবু রঙের রোদ চিরে। আবছা শব্দ পেয়ে ডুডু বাঁ দিকে তাকাল। তিমিররা নিজেদের কথাবার্তা আর সামান্য নেশা হয়েছে বলেই বোধহয় বুঝতে পারেনি। ডুডু ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দেখল অনেকটা দূরে 4টে সাইকেল ভাঙা পিচের রাস্তার ধুলো উড়িয়ে আসছে। তার মধ্যে একটা সাইকেল লাল, গিয়ার চেঞ্জিং।
বাটানগরে একমাত্র একজনেরই এই সাইকেল আছে, আর সেই সাইকেলের পাশের সাইকেল থেকে গোলাপি ওড়না উড়ছে একটা। ওই ওড়নাটা কার চোখ বন্ধ করে বলে দিতে পারে ডুডু। ও সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে কি বিশ্বাস আর ভরসা মিলল শেষ পর্যন্ত? হ্যাঁ, ও দেখল কয়েকজনের সঙ্গে ঝড়ের বেগে এগিয়ে আসছে জ্যাকসন আর হিরে মুক্ত সেই মেয়েটা সাইকা। সাইকেলগুলো যখন প্রায় কাছে চলে এসেছে, হঠাৎ ঝোপের মধ্যে থেকে দাঁড়িয়ে উঠল ডুডু। তিমিররাও এতক্ষণে বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে। তিমির হাতের খুরটা তুলে লাফিয়ে উঠল। এই শুয়ে বাচ্চা! কিন্তু আর কিছু বলার সুযোগ পেল না। জ্যাকসন সাইকেল নিয়ে সোজা গিয়ে ধাক্কা মারল ওর তল পেটে। বলে পেট চেপে বসে পড়ল তিমির। বাকি দুটো ছেলে বেগতিক দেখে ততক্ষণে দৌড় মেরেছে। ওদের পেছনে কেউ দৌড়ল না। মাটিতে পড়ে থাকা তিমিরকে কলার ধরে তুলল জ্যাকসন। মিহি গলায় বলল, কি চাঁদ, ডুডুকে নিয়ে কি করছিলি? হ্যাঁ? ডুডু যথাসম্ভব সংক্ষেপে পুরো ব্যাপারটা বলল। সব শুনে জ্যাকসন হাসল। তিমির, রুদ্র তোকে এটা করতে বলেছে না? তিমির আমতা আমতা করছে দেখে এবার এগিয়ে এলো একজন লম্বা ভীষণ সুপুরুষ ছেলে। সে রোগা তিমিরকে ঘাড় ধরে মাটি থেকে অনায়াসে 6 ইঞ্চি তুলে ফেলল। তারপর বলল, লিভ হিম টু মি, ইউ উইল টক। দাদা, ওকে ছাড়, মাঠে যাবি, চল, দেরি হয়ে যাবে। সাইকার কথা শুনে ডুডু অবাক হলো। দাদা? সাইকার? আর থাকতে না পেরে ডুডু সাইকাকে জিজ্ঞেস করল, তোমার দাদা মানে? আবার মানে? আমি কি ডিকশনারি? দাদা মানে জ্যাকতু তো দাদা, এনডিএ তে আছে। আমার দিদুকে নিয়ে এসেছে দিল্লি থেকে, ছুটি বলে আমার সঙ্গে দাদাও এসেছে। দাদা এবার তিমিরকে দুবার ঝাঁকিয়ে ছুঁড়ে ফেলল দূরে। ডুডুর মনে হলো তিমির যেন শোলার তৈরি। এই 3 জন ছাড়া স্কুলেরই আর একজন স্টুডেন্ট ছিল। ও এবার তিমিরকে তাড়া করল। তিমির মাটি থেকে উঠে চোখের নিমেষে রেল লাইন টপকে পালিয়ে গেল। ডুডু আর ওদিকে পাত্তা না দিয়ে সাইকেলটা মাটি থেকে তুলে বলল, এই কটা বাজছে রে? চল চল তাড়াতাড়ি। ডোন্ট হেস্ট, খেলা শুরু হবে 4টেতেই। এমএলএ সাহেব 4টে আসবেন, ফলে 40 মিনিট সময় আছে এখনো। জ্যাকসন নিশ্চিন্ত গলায় বলল। ওরা এবার সাইকেলে উঠে পড়ল সবাই। এখান থেকে বাটা স্টেডিয়াম 8 মিনিট লাগবে বড়জোর। ডুডু জিজ্ঞেস করলো, আমি এখানে আছি তুই জানলি কি করে জ্যাকসন? সেটা তুই সাইকাকে জিজ্ঞেস কর, আমি দাদার সঙ্গে কথা বলি। বলে জ্যাকসন চোখ টিপল ডুডুকে। ডুডু শুনল। এবার দাদার দিকে মুখ ঘুরিয়ে জ্যাকসন জিজ্ঞেস করছে, আচ্ছা, ডিএনএ তো শুনেছি, এনডিএটা কি? সাইকা আর ডুডু সাইকেল সামনে এগিয়ে গেল। ধীরে সাইকেল চালাচ্ছিল ওরা। বিকেলের রোদ এত সুন্দর কোনোদিন খেয়াল করেনি ডুডু। বড় রাস্তার দুপাশের লাল সাদা কোয়ার্টারগুলোয় রং করা হয়েছে। মাঠের আগাছাও সব পরিষ্কার করা হয়েছে। শীত শেষের বার্তা নিয়ে একটু একটু করে সবুজ পাতা আসছে রাস্তার দুপাশের গুলমোহর গাছে। সাইকা পাশ ঘেঁষে সাইকেল চালাচ্ছে। ডুডু মিষ্টি গন্ধ পাচ্ছে ওর গায়ে। নরম হাওয়ায় চুলগুলো বারবার এসে পড়ছে কপালে। রোদ লেগেই বোধহয় ফর্সা গাল দুটো হালকা গোলাপি রং ধরেছে। ডুডু ভাবল, এরকম একটা মেয়ে এলো কোথা থেকে? একে না পেলে বাঁচবো কি করে আমি? বুকের মধ্যে কষ্ট হতে লাগলো ওর। আধ ঘন্টা আগেও জানতো না সাইকা ওর এত কাছাকাছি আসবে। মাঠের মধ্যে বসে তিমির আর ওর সাঙ্গপাঙ্গদের মধ্যে থেকে শুধু ভগবানকে ডাকছিল ডুডু। তাহলে কি সত্যি ভগবান আছেন? তিনি কি সত্যি শেষ মুহূর্তে হাত ধরেন ডুবন্ত মানুষের? ডুডুর গায়ে কাঁটা দিয়ে উঠল। কেউ কি সত্যিই অলক্ষ্যে থেকে লক্ষ্য করছেন ডুডুকে? গালটা লাল কেন? ওরা মেরেছিল বুঝি? সাইকা জিজ্ঞেস করায় ডুডু সামান্য লজ্জিত হয়ে বলল, ওই একটু, তেমন লাগে নেই। হ্যাঁ, বাহাদুর কত, একটুও লাগেনি। না লাগলে অমন 5 আঙ্গুলের দাগ বসে যায় গালে। তোমরা আমার খবর পেলে কি করে?
সে এক ইতিহাস। আমার দাদাকে তোমার কথা বলেছিলাম। আমার কথা? কেন? শুধু প্রশ্ন আর প্রশ্ন, ন্যাকা না, জানো না জানো। এখন চুপ করো তো। দাদা আবার ফুটবল পাগল, বলল তোমায় আর ম্যাচ একসঙ্গে দেখবে। মাঠে গিয়ে দেখলাম সবাই এসেছে, শুধু তুমি নেই। প্রথমে খুব রাগ হলো আমার, তারপর জিজ্ঞেস করাতে জ্যাকসন বলল তুমি সবার আগে মাঠে আসো। আজ যখন আসুনি, নিশ্চয়ই কিছু হয়েছে। পুরুষ আরো অধৈর্য হয়ে উঠেছিলেন। আমার দাদার মোবাইল থেকে প্রথমে তোমার বাড়িতে, পরে মেঘাদির বাড়িতে ফোন করি। শুনলাম তুমি অনেক আগেই বেরিয়ে গেছো। তখন জ্যাকসন বলল যে খুঁজতে যাবে। তুমি যে পথে মাঠে আসো সেটা ওর চেনা। আমি, দাদা, জ্যাকসন আর তোমাদের স্কুলের অন্য একজন ছেলেও এলো আমাদের সঙ্গে। আর এদিকে তো তোমাকে ঝোপে বসিয়ে রেখেছে। যদি না তোমার সাইকেলটা রাস্তার উপরে থাকতো, আমরা বুঝতেই পারতাম না তুমি কোথায়। অবশ্য তুমিও ঠিক সময় উঠে দাঁড়িয়েছিলে ঝোপের মধ্যে থেকে। উফ, যা একটা অ্যাডভেঞ্চার গেল না। আর তোমাকেও বলি হারি, অত ফাঁকা রাস্তা দিয়ে চলাফেরার মানে কি? আসলে শর্টকাট তো, তাই। শর্টকাট? সত্যি এইসব করতে গিয়েই তো বিপদ ডেকে আনো। আমার চিন্তা হয় না বুঝি? স্টেডিয়াম এসে গেছে। ডুডু ভাবল স্টেডিয়ামটা আর 200 মাইল দূরে হলে কি ভালোই না হতো। ও দেখল চারিদিকে রঙিন ফ্ল্যাগ উড়ছে, খাবার দাবার নিয়ে লোকজন বসে পড়েছে, দর্শকও ঢুকছে পিলপিল করে। চারিদিকে হই হট্টগোল, কেমন একটা মেলা মেলা পরিবেশ। তবু এসবের মাঝেও নিজেকে খুব হালকা আর নির্জন মনে হলো ডুডু। ওর জন্য চিন্তা হয় সাইকার। ডুডুর মুখ দিয়ে বেরিয়ে গেল ওর কপিরাইটেড প্রশ্ন। মানে? গেটের মাঝে দাঁড়িয়ে পড়ল সাইকা। এবার আর বিরক্তি নেই, শুধু ঠোঁট টিপে মৃদু হাসল। কিছু বলতেও হয়তো, কিন্তু পারল না। পেছন থেকে জ্যাকসন আর সামনে থেকে পুরু স্যার সমেত অন্য ছেলেরা এগিয়ে এলো হন্তদন্ত হয়ে। ডুডুকে হাত ধরে টানতে টানতে ওরা নঙ্গি হাইয়ের টেন্টের দিকে নিয়ে গেল। শেষ মুহূর্তে একবার পেছনে ফিরল ডুডু। নরম হাওয়ায় গোলাপি ওড়নাটা এখনো উড়ছে, আর তার অধীশ্বরী এত মানুষের ভিড়েও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেই থুতনিতে ঘূর্ণি, হাসিতে মুক্তর বিজ্ঞাপন। ডুডু অলক্ষ্যের মানুষটাকে ধন্যবাদ দিল, আর বুঝল ঠিক এই মুহূর্ত থেকে ওদের ছোট্ট জনপদে শুরু হলো বসন্ত। তবে কি সব ঠিক হতে চলেছে? কিন্তু শুধু তো ডুডু নয়, রুদ্রর প্ল্যানে তো আরো দুজন আছে, কবির আর দিয়েগো। তাদের মাঠ থেকে সরানোর খেলায় রুদ্রর সঙ্গে হাত মিলিয়েছে টাপুর। কি হবে তাদের? কবির কি টাপুরকে পাওয়ার আশায় ম্যাচ ছাড়বে? আর দিয়েগোকে মাঠে না নামানোর প্ল্যান, তা কি সফল হবে? নঙ্গি হাই স্কুলের সব স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবে? পাতা ঝরার মরশুমে উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, মুখ্য চরিত্রে গল্প পাঠে শেখর, পুরু, মির্চি অগ্নি, কবির সায়ন্তন ঘোষ, জ্যাকসন অন্বেষ দে, ডুডু সৌম্য চ্যাটার্জি, আমন আর্য, দিয়েগো ঋতব্রত, রুদ্র ভিকি দাস, রূপাই অধ্যায় সাহা, টাপুর শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, মেঘাদি পায়েল ঘোষ, সায়কা সুস্মিতা সর্দার, তিমির ব্রতদীপ মুখার্জি। এছাড়াও রয়েছেন অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সরঞ্জিতের লেখা পাতা ঝরার মরশুমে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।